৪৯তম স্পেশাল বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভাইবা ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ভাইবা প্রস্তুতির ক্লাস নিচ্ছি সংস্কৃত বিষয়ের। আর মেন্টর হিসেবে উপস্থিত আছি আমি প্রফেসর জিতেন্দ্রনাথ তরফদার। আমি ২০তম বিসিএসের একজন কর্মকর্তা। ২০তম বিসিএসে আমার মেধাক্রম ছিল ১। আমি বর্তমানে কুমিল্লা ভিক্টর সরকারি কলেজের সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি। আমাদের আজকের টপিক হচ্ছে মৌখিক পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে আলোচনা। আশা করি আজকের এই আলোচনা মনোযোগ দিয়ে শুনলে মৌখিক পরীক্ষায় আমাদের করণীয় কী সে সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানতে পারব। প্রথমে মৌখিক পরীক্ষায় করণীয় কী সে সম্পর্কে আলোচনার পূর্বে আমরা প্রথমে মৌখিক পরীক্ষার উদ্দেশ্য কী উদ্দেশ্যে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয় সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। তো মৌখিক পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে প্রার্থীর ব্যক্তিত্ব ও যোগাযোগ দক্ষতা যাচাই। এটা একটা উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য। জাতীয় ও সাম্প্রতিক বিষয়ের জ্ঞান মূল্যায়ন। আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জাতীয় এবং সাম্প্রতিক কী কী ঘটনা ঘটছে সে সম্পর্কে কতটা জ্ঞান আছে প্রার্থীর মধ্যে সেটা যাচাই করা হয়। যুক্তি, নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা যাচাই, এটাও দেখা হয়। মৌখিক পরীক্ষায় একজন প্রার্থী কতটা যুক্তিপূর্ণভাবে কথা বলতে পারে, তার নেতৃত্বের গুণাবলী আছে কতটা, এবং জটিল কোনো সমস্যার সমাধানের জন্য সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কতটুকু সেটাও দেখা হয় এই পরীক্ষার মাধ্যমে। চতুর্থত, নৈতিকতা ও প্রশাসনিক মানসিকতার পরিমাপ। নৈতিকতা, নীতিজ্ঞান কতটা, প্রশাসনিক মন মানসিকতা, এটা পরিমাপ করা হয় মৌখিক পরীক্ষার মাধ্যমে। সর্বশেষ, বিষয়ভিত্তিক জ্ঞানের গভীরতা পরিমাপ। এই মোটামুটিভাবে এই 5টা উদ্দেশ্যকে সামনে রেখেই একজন প্রার্থীকে ভাইবাই কল করা হয়। এখানে ভাইবা বোর্ডে কিন্তু একটা বোর্ড বসবে, 4-5 জন বা 6 জনের একটা বোর্ড বসবে। তার মধ্যে একজন থাকে বিষয়ভিত্তিক এক্সপার্ট, বাকিরা সামগ্রিক সদস্য, পিএসসি সদস্য। আর এক কোনায় বসে থাকবে একজন সাইকিয়াট্রিস্ট, মনোবিজ্ঞানী, যে কিনা শুধু কোনায় বসে বসে আপনাকে পর্যবেক্ষণ করবে। আপনার সকল আচরণ, আপনার কথা বলার ভঙ্গি, আপনার চাহনি, আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া, প্রত্যেকটা বিষয় সূক্ষ্ম দৃষ্টিতে উনি পর্যবেক্ষণ করবেন। তো সব কিছুই দেখা হয়। মৌখিক পরীক্ষায় আরও যা দেখা হয়, আরও যে বিষয় দেখা হবে সেগুলো হচ্ছে প্রার্থীর বিষয় জ্ঞান ও বিশ্লেষণ। যে বিষয়ে প্রার্থীকে নিয়োগ দেয়া হবে সেই বিষয়গত জ্ঞানের গভীরতা কতটুকু সেটা পরিমাপ করা হয়। পরীক্ষক যাচাই করেন সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আপনার গভীরতা কতটুকু, জ্ঞানের গভীরতা কতটুকু, এবং সমস্যা বিশ্লেষণ করার ক্ষমতা কতটুকু সেটা পরীক্ষার মাধ্যমে ওনারা বোঝার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, যোগাযোগ উপস্থাপনা। প্রতিটি প্রশ্নের সংক্ষিপ্ত স্পষ্টভাবে তথ্য উপস্থাপন করা মূল্যায়িত হয়। কোনো প্রশ্ন করা হলে সেই প্রশ্নের উত্তর সংক্ষেপে পূর্ণ উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। উত্তর এতটা কখনোই বড় করার চেষ্টা করবেন না। অপ্রাসঙ্গিক কোনো কথা এখানে আনাই যাবে না। একেবারে প্রাসঙ্গিক পিন পয়েন্ট উত্তর দিতে হবে। যথাসম্ভব সংক্ষেপে পূর্ণ একটা উত্তর দিতে হবে এবং স্পষ্টভাবে তথ্য উপস্থাপন করতে হবে, যেটা তারা খুব সুন্দরভাবে মূল্যায়িত হয়। এই ধরনের কথা বললে আপনার উত্তরটা খুব ভালোভাবে মূল্যায়িত হবে। আত্মবিশ্বাস ও মানসিক স্থিরতা। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীর আত্মবিশ্বাস কতটা, আপনার মানসিকভাবে অস্থির কিনা সে বিষয়টাও যাচাই করা হয়। চাপ সামলানো ও ধীর স্থির থাকা পরীক্ষার সফলতার মূল। এই যে পরীক্ষা দিতে যাওয়া মানে একটা মানসিক চাপে ভুগি আমরা, এই চাপ কতটা আপনি সামলে উঠতে পারছেন
আপনি পরীক্ষা ভাইবা বোর্ডে উপস্থিত হওয়ার পরও আপনি মানসিকভাবে যদি অস্থির থাকেন, আপনি চাপে থাকেন, তাহলে তো আপনি সঠিকভাবে প্রশ্নের উত্তর দিতে পারবেন না। তাহলে আপনার এই চাপ সামলানোর ক্ষমতাটা কতটুকু সেটাও যাচাই করা হয়। কেননা চাকরি পাওয়ার পর একজন বিশেষ ক্যাডার হবেন, চাকরি পাওয়ার হাজারো সমস্যা আপনার সামনে আসবে। সেই সমস্যা সমাধানে আপনি কতটা অবিচল থাকতে পারেন, কতটা দক্ষতার সাথে সমস্যা সমাধান করতে পারবেন, সেই বিষয়টা ভাইবা বোর্ডে দেখা হয়। এরপরের যেটা দেখা হয় সেটা হচ্ছে শিক্ষণ উপযোগী আচরণ। যেহেতু আপনি একজন শিক্ষক হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন, এটা স্পেশাল বিশেষ মানে শিক্ষা ক্যাডারের জন্য, শুধু অন্য ক্যাডার এখানে সুযোগ নাই। এখানে প্রশাসন বা ইনকাম ট্যাক্স অফিসার হওয়ার সুযোগ নেই। এখানে শুধু আপনি একজন শিক্ষক হিসাবে এখানে নিয়োগ পাবেন। তাহলে শিক্ষণ উপযোগী আচরণ আপনাকে এখানে করতে হবে। বিশেষ করে শিক্ষক পরীক্ষায় শিক্ষণ চর্চা, শ্রদ্ধাশীলতা ও পেশাদারি মনোভাব দেখাতে হবেই। তাহলে আপনি শিক্ষক হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন, আপনার বিশেষ শিক্ষক হিসাবে যে গুণাবলী, শিক্ষক হিসাবে জ্ঞানের গভীরতা আপনার কতটুকু, আপনার মধ্যে শ্রদ্ধাশীলতা কতটুকু, শ্রদ্ধা ভক্তি মনোভাব, শ্রদ্ধাশীলতা, তারপরে পেশাদারি মনোভাব, শিক্ষককে আপনি পেশা হিসাবে নিতে চাচ্ছেন। তাহলে শিক্ষক যদি আপনার পেশা হয়ে থাকে, শিক্ষকের যে গুণাবলীগুলো তা আপনার মধ্যে কতটুকু আছে, সেগুলো ভাইবা পরীক্ষায় প্রশ্ন করে করে ভাইবা বোর্ডের সদস্যরা দেখতে পারেন। এরপর মানসিক প্রস্তুতি অত্যন্ত জরুরি একটা বিষয়। ভাইবা পরীক্ষার যখন আপনি উপস্থিত হবেন, স্বাভাবিকভাবে আমরা খুব চাপে থাকি। কি প্রশ্ন করবে, কোথা থেকে প্রশ্ন করবে, কেমন করে করবে, আসলে কেউই তো আমরা জানি না। ভাইবা বোর্ডের সদস্যদের মনে কখন কোন প্রশ্নের উদয় হবে এটা কেউ জানে না। যিনি ভাইবা বোর্ডে বসে আছেন উনিও জানেন না উনি কি প্রশ্ন করবেন। ওই মুহূর্তে ওনার মনে যে প্রশ্নটা আসবেন সেই প্রশ্নটাই করা হবে। এই জন্য পরীক্ষার্থীরা, ভাইবা বোর্ডের যারা পরীক্ষার্থী থাকে, আমি তো নিজে একজন ভাইবা বোর্ডের পরীক্ষার্থী ছিলাম, আমি দেখেছি তখন আমরা ভাইবা বোর্ডে উপস্থিত হওয়ার ভাবে মানসিকভাবে অত্যন্ত বিচলিত ছিলাম। কি প্রশ্ন করবে, জবাব দিতে পারবো কি পারবো না, প্রশ্নের উত্তর অনেক সময় ভুল বলা হয় মানসিক চাপের কারণে। তাহলে মানসিক প্রস্তুতিটা এই কারণে অত্যন্ত জরুরি। সফলতার জন্য আপনাকে ভয় নয়, এই যে কি প্রশ্ন করবে, আমি পারবো কি পারবো না, এটার জন্য একটা মানসিকভাবে আমরা ভীত সন্ত্রস্ত থাকি। এই জন্য এটা আমাদের পরিহার করতেই হবে। তাহলে ভয় নয়, আত্মবিশ্বাস অর্জন করতে হবে। আমাকে ভয় পেলে চলবে না, মনে করতে হবে যারা আমার বোর্ডে প্রশ্ন করছে তারা তো আমার বিষয়ের একজন এক্সপার্ট আছে, আর বাকিরা তো এই বিষয় সম্পর্কে তেমন কিছুই জানে না। তাহলে মনে করতে হবে যিনি ভাইবা বোর্ডে এক্সপার্ট হিসেবে আছেন তিনিও বই পড়ে এক্সপার্ট হয়েছেন। সুতরাং এই সংস্কৃত বিষয়ের বাইরে থেকে এমন কোনো জটিল বিষয় ধরবে না যেটা আমি পারবো না। আপনাকে মনে রাখতে হবে যে আমি পারবো, অর্থাৎ ইতিবাচক চিন্তা সবসময় বজায় রাখতে হবে। ইতিবাচক, নেগেটিভ কোনো চিন্তা মনের মধ্যে আসবেই না। আমি পারবো না, আমি কি দ্বিধা দ্বন্দ্ব, প্রশ্নের উত্তর দিতে গেলে সব পরিহার করতে হবে। সবসময় মনের মধ্যে একটা আত্মবিশ্বাস অর্জন করতে হবে, আমি পারবো। কেন পারবো না? উনি কি ফেরেশতা নাকি যে উনি এমন প্রশ্ন করবেন যে আমি তার উত্তর দিতে পারবো না? অবশ্যই ইতিবাচক চিন্তা বজায় রাখতে হবে যে আমি পারবো। চোখের যোগাযোগ ও হাসি মুখে উত্তর দেওয়ার অভ্যাস করতে হবে। যিনি প্রশ্ন করবেন তার দিকে তাকিয়ে, তার চোখের দিকে তাকিয়ে, তার দিকে তাকিয়ে প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে 5-6 জন যারা সদস্য থাকবেন, অ্যাট এ টাইম তারা প্রশ্ন করতে পারেন। একজনের প্রশ্ন করা শেষ হতে না হতেই আরেকজন প্রশ্ন করতে পারেন। এখন তাহলে আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ি, আমরা কার প্রশ্নের জবাব দেব? আপনাকে মনে রাখতে হবে যে প্রথমে প্রশ্ন করেছে তার প্রশ্নের উত্তর শেষ করে তারপরে যে প্রশ্ন করছে তার প্রশ্ন উত্তর দিতে হবে। এই জন্য চোখের, যে প্রশ্ন করেছে তার দিকে তাকিয়ে হাসি মুখে উত্তর দেওয়ার অভ্যাস তৈরি করতে হবে। মুখ গুমরা করে রাগান্বিত হয়ে কোনো প্রশ্ন উত্তর দেওয়া যাবে না, এটা কিন্তু একদম ব্যাড ইফেক্ট পড়বে।
সব সময় আপনার মুখে একটা মুচকি হাসি লেগেই থাকবে। হাসি মুখে যে প্রশ্ন করবে তার দিকে তাকিয়ে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। আর এটা করতে পারলেই আপনার মনের ভিতরের ভয়টয় চলে যাবে। আপনার মুখে যদি একটা হাসি থাকে, হ্যাঁ, তাহলে ভয় ডর কোথা দিয়ে পালাবে এটা ভয় ডরই বুঝতে পারবে না। পরবর্তী পয়েন্টটা হচ্ছে আত্মসংযম ও মনোযোগ বজায় রাখতে হবে। আপনাকে নিজেকে সংযম রাখতে হবে। বিচলিত হওয়া একদম যাবে না। আপনি একটা প্রশ্নে পারলেন না, হ্যাঁ, প্রথমে একটা প্রশ্ন করলো, আপনি এটা পারলেন না, আপনি যদি বিচলিত হয়ে পড়ে, আরে আমি প্রশ্ন পারলাম, আমার জীবন শেষ, আমি চাকরি পাবো না, এটা যদি মনের মাসে, তাহলে কোনো প্রশ্নই পারবেন না। একটা প্রশ্ন পারেন নেই, পরে তো আরো প্রশ্ন আসতেছে। সুতরাং আপনাকে সংযম রাখতে হবে, বিচলিত হওয়া যাবে না। একটা পারেন নাই তো কি আছে, পরবর্তী প্রশ্ন আসতেছে, সেগুলো পারবো। আর আপনি একটা পারেন নাই বলে যদি বিচলিত হয়ে পড়েন, যেটা পারবেন সেটার উত্তর আপনি পারবেন না। সুতরাং আপনাকে আত্মসংযম এবং মনোযোগ কি, আপনি এমন একটা কোনো প্রশ্ন যখন প্রশ্নকর্তা করবেন, আপনি মনোযোগ দিয়ে শুনবেন। আপনার মন অন্য কোনো চিন্তাই, সব চিন্তা বাদ দিয়ে দিবেন, শুধু যে প্রশ্ন করবে তার দিকে তাকিয়ে আপনি প্রশ্নটা মনোযোগ দিয়ে বুঝার চেষ্টা করবেন। মনোযোগটা অবশ্যই থাকবে এখানে, মন অন্য কোনো চিন্তাই এখানে স্থান পাবে না। তাহলে আপনি দেখবেন প্রত্যেকটা প্রশ্ন যদি সঠিকভাবে বুঝতে পারেন, প্রশ্ন যদি বুঝতেই না পারেন, মনোযোগ দিয়ে শুনে বুঝার চেষ্টা করতে হবে, এটা যদি নাই করতে পারেন, তাহলে তো আপনি কোনো প্রশ্ন উত্তর দিতে পারবেন না। সুতরাং আত্মসংযম ও মনোযোগ বজায় আপনাকে রাখতেই হবে উত্তর দিতে গেলে। এখন আমরা দেখে নেই একটা ভাইভা পরীক্ষায় উপস্থিত হয়ে অংশগ্রহণ করতে গেলে কয়েকটা ধাপ পার হতে হবে। প্রস্তুতির কয়েকটা ধাপ নিয়ে আমরা কথা বলবো, যে কিভাবে প্রস্তুতি নেবেন এই ভাইভা পরীক্ষায়। এত সময় আমি সামগ্রিক কিছু বিষয় নিয়ে কথা বলেছি। এখন ভাইভা বোর্ডে উপস্থিত হওয়ার জন্য আপনাকে কিভাবে নিজেকে প্রস্তুত করতে হবে, প্রশ্নের উত্তরের জন্য আপনাকে কিভাবে তৈরি হতে হবে, তার কয়েকটি ধাপ নিয়ে আমি এখন কথা বলবো। প্রস্তুতির প্রথম ধাপ হচ্ছে পরিকল্পনা। যে কোনো কাজ করতে গেলে আপনার যদি সুষ্ঠু পরিকল্পনা নিয়ে অগ্রসর হন, তাহলে সেই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবেই। পরিকল্পনার কোনো বিকল্প নেই। এখানে ভাইভা পরীক্ষায় উপস্থিত হতে গেলে আপনার কি পরিকল্পনা থাকবে, সেই পরিকল্পনাগুলো হবে পরীক্ষার সিলেবাস ও বিষয়বস্তু পরিষ্কারভাবে জানতে হবে আপনাকে। পরিকল্পনাটা একটা অংশ। আপনি সিলেবাসের সম্পর্কে যদি ধারণা না থাকে, বিষয়বস্তুর গভীর বিষয়বস্তু সম্পর্কে যদি গভীর জ্ঞান না থাকে, তাহলে তো আপনি প্রশ্ন উত্তর দিতে পারবেন না। তাহলে আপনার পরিকল্পনার প্রথমেই হবে সিলেবাস কি, কোন সিলেবাসের উপর পরীক্ষা দিতে হবে, সেই সিলেবাস সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা নিয়ে সেই বিষয় সম্পর্কে, সিলেবাসের অন্তর্ভুক্ত সকল বিষয় সম্পর্কে পরিষ্কার জ্ঞান অর্জন করতে হবে। সম্ভাব্য প্রশ্নের তালিকা তৈরি করে সেটিকে বিভাগ ভিত্তিক সাজাতে হবে। যে আপনি একটা জিনিস, একটা টপিকস পড়ার পর এই লেভেলে এসে আপনি নিজেই বুঝতে পারবেন, এই যে টপিকটা পড়লাম, এখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে। ছোট ছোট প্রশ্ন, একটা করে লাইন পড়বেন আর চিন্তা করবেন যে এই লাইন থেকে কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন করা যায় কিনা। যদি করা যায়, তাহলে সেই প্রশ্নটা লিখে ফেলবেন ডায়েরিতে। লিখে তার উত্তরটা তো সেখানেই আসে, যেহেতু পড়তে যে প্রশ্নটা মনে আসছে, উত্তরটাও সাথে সাথে লিখে ফেলবেন। তার মানে সম্ভাব্য প্রশ্নের তালিকা তৈরি করে সেটিকে বিভাগ ভিত্তিক সাজাতে হবে। সব প্রশ্ন যদি এক জায়গায় থাকে, তাহলে কিন্তু সব এলোমেলো হয়ে যাবে। বিষয় ভিত্তিক সেগুলোকে সাজাতে হবে টপিক অনুযায়ী। প্রতিদিন নির্দিষ্ট সময় বরাদ্দ করে অনুশীলন চালাতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আপনি সারাদিন তো লেখাপড়া করবেন না, সারাদিন লেখাপড়া করলে সেই লেখাপড়ার মূল্যও নাই। আপনাকে কি করতে হবে, প্রত্যেক দিন সময় বরাদ্দ করেন, যে সকালে আমি 2 ঘন্টা পড়বো, বিকেলে 2 ঘন্টা পড়বো, রাত্রে, মানে টাইমটা আপনার পছন্দের মতো, কোন সময় লেখাপড়া করতে আপনার ভালো লাগে সেই অনুসারে পড়াশোনার সময় বরাদ্দ করুন। তারপরে অনুশীলন করুন, প্র্যাকটিস করুন। আপনি তো সংস্কৃত বিষয়ে তো আপনি পণ্ডিত, আপনি তো মাস্টার্স কমপ্লিট করেছেন, এ সম্পর্কে তো এখন নতুন করে শেখার কিছু নেই।
সুতরাং আপনি জানেন আপনাকে কি করতে হবে, সেই বিষয়গুলোকে আপনি একটা তালিকা তৈরি করে নির্দিষ্ট সময় বরাদ্দ করে সেই অনুসারে আপনি প্র্যাকটিস করুন, অনুশীলন চালান এবং ছোট ছোট লক্ষ্য রাখুন। ছোট ছোট বিষয়, সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ ছোট ছোট বিষয়গুলোর দিকে দৃষ্টি রাখুন। নিজেকে প্রেরণা দিন, নিজেকে প্রেরণা দিন, আমি পারবো। যে কথাটা আগে বললাম, আমি পারবো, এটা অবশ্যই আপনাকে হতেই হবে। পারবো, কেন পারবো না? মানুষের অসাধ্য কিছু নাই, এই কথাটা মনে রাখতে হবে। অবশ্যই পারবো, এই মানসিকতা গড়ে তুলুন। ধারাবাহিকতা বেশি গুরুত্বপূর্ণ। ধারাবাহিকভাবে এই যে আমি পারবো, কোনো একটা বিষয় জানার জন্য ধারাবাহিকভাবে শেখার চেষ্টা করুন, প্রত্যেকটা বিষয়। হ্যাঁ, মাঝখান থেকে কোনো বিষয় শেখার চেষ্টা করলে সেটা কিন্তু মনে থাকবে না। একদম ক্রমান্বয়ে ব্যাকরণের সূত্রগুলো, যেগুলো গুরুত্বপূর্ণ সূত্র, ধারাবাহিকভাবে পড়ার চেষ্টা করবেন, তাহলে ধারাবাহিকতা অনেক গুরুত্বপূর্ণ। কর্ম পরিকল্পনা গ্রহণ করুন। প্রস্তুতির প্রথম ধাপে পরিকল্পনা, তার মধ্যে এখন কাজের পরিকল্পনা, সিলেবাস ম্যাপ তৈরি কাজের পরিকল্পনার মধ্যে আসবে। প্রশ্ন ব্যাংক তৈরি, আপনি নিজে নিজে প্রশ্ন করবেন। প্রশ্ন আমি এই ক্লাসের শেষের দিকে 30টা নমুনা প্রশ্ন দিয়েছি, সেই ধরনের প্রশ্ন আপনি নিজে নিজে কমপক্ষে 400-500 প্রশ্ন তৈরি করে ফেলুন। দেখা যাবে যে হয়তো যারা ভাইবা বোর্ডে থাকবেন, আপনার ওই ধরনের প্রশ্নই ভাইবা বোর্ডে করা হয়, তো কমনও পড়ে যেতে পারে। তাহলে প্রশ্ন ব্যাংক প্রস্তুত করতে হবে। দৈনিক এই প্রশ্ন ব্যাংক থেকে দৈনিক অনুশীলনের রুটিন তৈরি করুন, যে এই এত থেকে এতটা পর্যন্ত আমি পড়ব। মাইন্ড সেট রুটিন করুন। মাইন্ড সেট বলতে কি বোঝা যায়? মন মানসিকতা, পাড়ার মন মানসিকতা, লেখাপড়ার মন মানসিকতা। আপনাকে ভাইবা দিতে হবে, ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, উত্তীর্ণ হতে হবেই। ভাইবা পর্যন্ত আসার পরে যদি আপনি ভাইবা পরীক্ষায় আউট হয়ে যান, এটার সে দুঃখ আর কিছু নাই। যারা প্রিলিমিনারিতে আউট হয়ে গেছে সেটা ভিন্ন কথা, কিন্তু প্রিলিমিনারিতে পাশ করার পর আপনাদের হাতে একটা সুবর্ণ সুযোগ আসছে ভাইবা পরীক্ষায় অংশ নিয়ে মাত্র 5-7টা 10টা প্রশ্নের অ্যান্সার দিয়েই আপনার চাকরি হয়ে যাবে। এখান থেকে যদি আপনাকে আউট হতে হয়, এর সে দুঃখজনক কিছু থাকবে না। আপনি মাইন্ড সেট করুন যে আমি ভাইবা পরীক্ষা উত্তীর্ণ হবই, আমি না হলে আর কেউ পারবে না, এরকম মন মানসিকতা থাকবে। দ্বিতীয় ধাপ, প্রস্তুতির দ্বিতীয় ধাপ হচ্ছে বিষয়ে গঠনমূলক প্রস্তুতি। যে বিষয়ের শিক্ষক হবেন আপনি, সেই বিষয়ে গঠনমূলক প্রস্তুতি হবে, এর কোনো বিকল্প নাই। আপনাকে বিষয়ের বাইরে গিয়ে 2-4-5টা প্রশ্ন করতেই পারে, কিন্তু যিনি বিষয়গত এক্সপার্ট হবে তার উপর নির্ভর করবে, সেই বেশি প্রশ্ন করবে। এবং আপনার বিষয়গত জ্ঞান কতটুকু সেটা যাচাই করার জন্য যিনি এক্সপার্ট থাকবেন আপনাকে বিষয় থেকেই কিন্তু বেশি প্রশ্ন করবে। সুতরাং বিষয়ে গঠনমূলক প্রস্তুতি অবশ্যই গ্রহণ করতে হবে। প্রতিটি অধ্যায়ের মূল পয়েন্ট সংক্ষেপে লিখে রাখুন। এই প্রস্তুতি নিতে যে সংস্কৃত বিষয়ের অনেকগুলো বিষয় আছে, কোন বিষয় থেকে যে প্রশ্ন, সংস্কৃত সাহিত্যের ইতিহাস, ছন্দ, অলঙ্কার, সাহিত্য দর্পণ, ব্যাকরণ, আরও দর্শন, কত আছে, কোনটা থেকে প্রশ্ন করবে কেউ বলতে পারে না। তবে সংস্কৃত বিষয়ের সামগ্রিক একটা বিষয় আপনাকে চিন্তা করতে হবে যে সংস্কৃত বিষয়ের মূল কি কি থাকতে পারে। তাহলে মূল বিষয়গুলো নিয়ে এসে অধ্যায় ভিত্তিক মূল পয়েন্ট আপনাকে লিখে রাখতে হবে। মুখস্থ না করে বুঝার উপর জোর দিতে হবে। মুখস্থ করলে তো মুখস্থ জিনিস ভুলে যায়, কিন্তু আপনি যদি বুঝে রাখেন, বুঝতে পারেন, বুঝা জিনিস কিন্তু কেউ ভুলে না। সুতরাং মুখস্থ না করে বুঝার উপর জোর দিন এবং প্রয়োগের উদাহরণ তৈরি করুন। এই যে আপনি যা শিখলেন, এই যে অধ্যায় ভিত্তিক, সেটা কোথাও প্রয়োগ করা যায়, নতুন জায়গায় এটা কতটা প্রয়োগযোগ্য সেটা চিন্তা করুন, তাহলে দেখবেন মনে রাখবে। কৌশল, এটার কৌশল, মনে রাখার কৌশল, প্রয়োগ করা হচ্ছে মনে রাখার কৌশল। আপনার জীবনের কোনো ঘটনার সাথে এগুলো প্রয়োগ করার চেষ্টা করুন, যা শিখলেন, তাহলে এটা কোনোদিনই ভুলবেন না। সুতরাং প্রয়োগের উদাহরণ তৈরি করুন। সাহিত্য ভিত্তিক অংশে কবি, কাব্য, রস, অলঙ্কারের মূল ধারণা সংক্ষিপ্তভাবে সাজিয়ে রাখুন। সাহিত্য অংশে লেখক, কবি, এদের পরিচিতি জানবেন। আমি ভাইবা দেওয়ার সময় কালিদাস সম্পর্কে আমাকে প্রশ্ন করেছিল, কালিদাসের জন্ম নিয়ে প্রশ্ন করেছিল, আমার এখনো স্পষ্ট মনে আছে।
কালিদাস সম্পর্কে আমাকে অনেক প্রশ্ন করেছিল। সুতরাং সাহিত্য ভিত্তিক অংশে কবি পরিচিতিটা গুরুত্বপূর্ণ। শুধু কালিদাস কেন, ভাস, ভবভূতি, এরকম সংস্কৃত সাহিত্যের খ্যাতনামা যত কবি সাহিত্যিক আছেন প্রত্যেকের জীবনী সম্পর্কে আপনাকে জানতেই হবে এবং এই তথ্যগুলো মনে রাখতে হবে। তাদের লেখা কাব্যগ্রন্থের কাব্য পরিচিতি, কাব্যগ্রন্থ, সেই কাব্যের মূল চরিত্র, যেমন কালিদাসের শকুন্তলা, তারপরে মেঘদূত কাব্য, এগুলো নিয়ে প্রশ্ন হতেই পারে। রস অলঙ্কার, সংস্কৃত সাহিত্যের মূল বিষয় রস এবং অলঙ্কার, এ সম্পর্কে মূল ধারণা সংক্ষিপ্তভাবে সাজিয়ে রাখুন। প্রয়োজন হলে ফ্ল্যাশ কার্ড, এই যে ফ্ল্যাশ কার্ড একটা বিষয় আমি নিয়ে এসেছি। ফ্ল্যাশ কার্ড হচ্ছে ঝটপট মনে রাখার জন্য নিজের তৈরি করা একটা কার্ড তৈরি করে কার্ডের মধ্যে পয়েন্ট লিখে রাখা, এটাকে বলা হচ্ছে ফ্ল্যাশ কার্ড, যেটা মনে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবহার করে পুনরাবৃত্তি করুন। এই যে একটা জিনিস মনে রাখেন, একটা কাগজের মধ্যে লিখে রেখে পকেটে রাখুন। আপনি রাস্তায় চলতেছেন, হঠাৎ এই বিষয় আপনার মনে নাই, পকেট থেকে কাগজটা দেখে পড়ে ফেললেন, ফ্ল্যাশ কার্ড এটা হেল্প করবে। এই জন্য ফ্ল্যাশ কার্ড জটিল বিষয়কে মনে রাখার জন্য আপনাকে হেল্প করবে। এই জন্য প্রয়োজন হলে ফ্ল্যাশ কার্ড ব্যবহার করুন। ফ্ল্যাশ কার্ড হচ্ছে ঝটপট মনে রাখার কার্ড। দ্রুত রিভিশনের জন্য অত্যন্ত কার্যকর একটি কার্ড হচ্ছে ফ্ল্যাশ কার্ড। কনসিস পয়েন্ট বা সারাংশ, এই যে মনে রাখার জন্য যে কোনো জটিল বিষয়ের সারাংশ কি, সেই সারাংশটা আপনি ওই ফ্ল্যাশ কার্ডে লিখে রাখুন। তাহলে প্রতিটি অধ্যায়ের বা বিষয়ের সংক্ষিপ্ত সারাংশ দ্রুত রিভিউ নিশ্চিত করে। তাহলে এই প্রত্যেকটা অধ্যায়ের বা বিষয়ের সংক্ষিপ্ত সারাংশটা ফ্ল্যাশ কার্ডে লিখে রাখুন, মাঝে মাঝে সেটা পড়ুন, তাহলে দেখবেন আপনার প্রস্তুতি খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। বিষয়ভিত্তিক প্রস্তুতিতে করণীয় কি? আপনাকে যা করতে হবে তা হচ্ছে নিজের বিষয়ের যাবতীয় তথ্য ভালোভাবে ঝালিয়ে নেওয়া। আপনি এতদিন যা লেখাপড়া করেছেন, অনার্স ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত সংস্কৃত বিষয়ে যা যা পড়েছেন, যে বিষয়ে পরীক্ষা দিয়েছেন, সেই বিষয়গুলো, সেই নিজের বিষয়ের যাবতীয় তথ্য আবার পুনরায় একবার ঝালিয়ে নিন। অনেক কিছু ফার্স্ট ইয়ারে যা পড়েছেন সেটা মনে নাও থাকতে পারে, এই জন্য মূল যেটা সংস্কৃত ভাষার মূল সেগুলো আবার ঝালিয়ে নিন। গুরুত্বপূর্ণ সংজ্ঞা, সূত্র, ব্যাকরণের সূত্র, সংজ্ঞা, কবি পরিচিতি সম্পর্কিত তথ্য মনে রাখুন। একটু আগেও বলেছি, 2 থেকে 3 মিনিটে সংক্ষেপে ব্যাখ্যা দেওয়ার অভ্যাস করুন। এই যে আপনাকে যে প্রশ্নটা করা হবে সেই প্রশ্নের উত্তর কিন্তু দীর্ঘ হবে না, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনার বক্তব্য সংক্ষেপে দিবেন, উত্তরটা সংক্ষেপে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে 2 থেকে 3 মিনিটে সংক্ষেপে ব্যাখ্যা দেওয়ার অভ্যাস করতে হবে। উদাহরণ সহ উত্তর অনুশীলন করা। আপনি যাই বলবেন, যে কথাটা বলবেন, প্রশ্নকর্তা উল্টে বলতে পারে যে আপনি উদাহরণ দিন, তাহলে আগেই আপনাকে সেই কথাটার উদাহরণ তৈরি করে রাখতে হবে। তাহলে উদাহরণ সহ উত্তর অনুশীলন চালিয়ে যেতে হবে সব সময়। আপনি পরীক্ষা প্রস্তুতি উদাহরণ সহ যাই শিখবেন, আপনি যেন উদাহরণ দিতে পারেন সেটা অবশ্যই সাজিয়ে রাখবেন আগেই। প্রস্তুতির তৃতীয় ধাপ অনুশীলন, প্র্যাকটিস। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, প্র্যাকটিস করতেই হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, একটা প্রবাদ আছে, ইংলিশে একটা প্রবাদ, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অর্থাৎ অনুশীলন একজন ব্যক্তিকে একেবারে পারফেক্ট মানুষে পরিণত করে, পারফেকশন নিয়ে আসে। এখন এই প্র্যাকটিস করতে যে আপনি যে ভাইবা বোর্ডে এত বড় বড় মানুষের সামনে কথা বলবেন, আপনার স্বাভাবিকভাবেই আপনার মধ্যে দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীত সন্ত্রস্ত কাজ করবে। এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে প্রস্তুত হতে হবে। তার জন্য কি করতে হবে? আয়নার সামনে নিজের বক্তব্য অনুশীলন করুন। আপনি যে পড়াগুলো চালিয়ে গেলেন, একটা বড় আয়নার সামনে বসে আপনি কথা বলুন, নিজের সাথেই কথা বলুন। নিজেই আপনি প্রশ্ন করতে হবে, নিজে উত্তর দিবেন। নিজে প্রশ্ন কথা বলে, আচ্ছা বলুন তো কারক কাকে বলে? আপনি তখন হ্যাঁ, কারক হচ্ছে ক্রিয়ান্বয়ী, যে উত্তরটা আছে সেটা আপনি বলার সময় আপনার চোখ কেমন করে, আপনার মুখের আকৃতি কেমন হয়, মুখ বিকৃত হয় কিনা, আপনার মুখে হাসি আছে কিনা,
একটু মুচকি মুচকি হাসি মুখের কথা বলেছি, আপনার মুখ রাগ, চেহারাটা রাগ ফুটে ওঠে কিনা, এই বিষয়গুলো আয়নার সামনে দেখতে হবে। তাহলে আয়নার সামনে নিজের বক্তব্য অনুসরণ করুন, যেন এই ভাবগুলো যদি চলে আসে, তাহলে কিন্তু ভাইভাতে আপনি উত্তর দিলেও আপনার প্রতি বিরূপ মনোভাব তৈরি হতে পারে। তো আপনাকে একেবারে স্বাভাবিকভাবে একটু হাসি মুখে প্রত্যেকটা মুখ যেন কখনোই বিকৃত না হয়, তাহলে নিজের বক্তব্য অনুসরণ করতে হবে। মুখভঙ্গি, কণ্ঠের টোন পর্যবেক্ষণ করুন। এই যে গলার আওয়াজ এমন হবে, বেশি জোরেও হবে না, আবার আস্তেও হবে না। আপনি যদি আস্তে আস্তে কথা বলেন, তাহলে যারা বোর্ড আছে তারা শুনতে পাবে না, তাহলে কোনো লাভ নেই। আবার যদি আপনি জোরে জোরে কথা বলেন, আমি এটা পারি এটা, তাহলে মনে করবে এটা। আপনাকে এমন স্বরে কথা বলতে হবে একেবারে যেন কাছাকাছি বসে থাকবে, আপনার কথা যেন স্বাভাবিকভাবে শোনা যায়, স্বাভাবিক কণ্ঠস্বর হবে, একেবারে স্বাভাবিক। যথাসম্ভব কর্কশতা পরিহার করতে হবে, মিষ্টি কণ্ঠে জবাব দেওয়ার চেষ্টা করবেন একেবারে। আপনি উঁচু স্বরে কথা বলে কণ্ঠস্বর কর্কশ শোনা যায়, আবার নিচু গলায় কথা বললে শুনবে না। তাহলে এমন আওয়াজে কথা বলতে হবে যেন বেশি উঁচুও না, একেবারে নিচুও না। তাহলে সুন্দর কণ্ঠের টুন পর্যবেক্ষণ করতে হবে আয়নার সামনে দাঁড়িয়ে। দরকার হলে প্রয়োজনে আপনি এখন মোবাইলে রেকর্ডার আছে, মোবাইলে রেকর্ড করুন, কেমন শোনা যায় আপনি নিজেই বুঝবেন, আপনার কণ্ঠস্বর কেমন শোনা যায়। রেকর্ড করে করে আবার শুনুন, আপনি যে প্রশ্ন উত্তরটা দিলেন সেটা কেমন শোনা যাচ্ছে সেটা শুনতে হবে। বন্ধু বা সহপাঠীর সঙ্গে মক ভাইভা করুন, এই যেটা গুরুত্বপূর্ণ। আপনার বন্ধুকে বলুন, এই যে প্রশ্ন দিয়ে আপনার যে প্রশ্ন ব্যাংক তৈরি করেছেন তার হাতে দেব, তাকে বলুন তুই আমাকে ভাইবা নে। তাহলে মক ভাইবার আয়োজন করুন। বন্ধু বান্ধব, বড় ভাই থাকলে তাকে বলুন, বড় বোনকে বলুন, বাবাকে বলুন, বা ছোট ভাইকেও বলতে পারেন যে তুই আমাকে প্রশ্ন কর, এইভাবে। তাহলে বন্ধু বা সহপাঠীর সঙ্গে মক ভাইবা করুন। বাস্তব সময়ের প্রশ্ন উত্তর অনুশীলন আত্মবিশ্বাস বাড়ায়। বাস্তব সময়ে কতটুকু সময় লাগছে সেটা আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে যখন আপনি পারবেন। নিজের বক্তব্য রেকর্ড করে শুনে ত্রুটি ধরুন। 1-2 মিনিটে একটি পরিষ্কার উত্তর দেওয়ার অভ্যাস গড়ে তুলুন। 1 থেকে 2 মিনিটের মধ্যে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৌখিক পরীক্ষায় প্রস্তুতির 4র্থ ধাপ উপস্থাপন দক্ষতা। আপনাকে প্রশ্ন করা হবে, প্রশ্নের উত্তর আপনি কিভাবে দেন, কিভাবে আপনি ডেলিভারিটা কেমন, সেটা দক্ষতার জন্য কি দেখা হয়। উপস্থাপনা দক্ষতা। তার আগে আপনাকে পোশাক পরিচ্ছদ, ভাইবা বোর্ডে উপস্থিত হওয়ার আগে আপনার পোশাক পরিচ্ছদ সম্পর্কে একটা ধারণা নিয়ে যেতে হবে। মার্জিত পোশাক হবে, আপনাকে টি শার্ট পরে কিন্তু ভাইবা বোর্ডে যাওয়া যাবে না। এরকম ভালো ফুল শার্ট, প্রয়োজনে টাই পরে যেতে পারেন, কালো প্যান্ট, সাদা শার্ট বা যে কোনো ফুল শার্ট, মার্জিত রুচির শার্ট। পোশাক হবে মার্জিত, পরিমিত। এটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে। উগ্র ধরনের পোশাক পরা যাবে না, টি শার্ট, তারপর আধুনিক কোনো পোশাক, এরকম পাঞ্জাবি পরেও যাওয়ার দরকার নেই। আপনি যদি রেগুলার পাঞ্জাবি না পরেন তাহলে পাঞ্জাবি পরে উপস্থিত হওয়ার দরকার নেই। মার্জিত, এক কথায় পোশাক হবে মার্জিত, পরিমিত এবং পরিষ্কার পরিচ্ছন্ন। একেবারে নোংরা, আপনার পোশাক পুরান হতে পারে, আপনি খুব দামি না হতে পারে, কিন্তু যে পোশাকটাই পরে যাবেন সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, কুচকানো না থাকে। অন্ততপক্ষে ইস্ত্রি করা পুরান পোশাক হলেও আয়রন করা পোশাক পরে যাবেন। যেমন শার্ট কুচকিয়ে থাকলো, এখানে কুচকানো এখানে কুচকানো, দেখতে ভালো লাগবে না। তাহলে পোশাক পরিচ্ছদের উপর অবশ্যই যত্নশীল হতে হবে। মোট কথা হচ্ছে, প্রথম দেখায় যেন পেশাদারিত্ব উঠে আসে এমন পোশাক পরে আপনি ভাইবা বোর্ডে উপস্থিত হবেন। আপনি যখন অনুমতি নিয়ে প্রবেশ করবেন, দরজা খুলেই বলবেন আসতে পারি স্যার, বা মে আই কাম ইন স্যার। আপনি যখন তারা যখন বলবে হ্যাঁ আসুন, তখন আপনি প্রবেশ করবেন। তার আগে প্রবেশই করবেন না, আপনি অনুমতি নেবেন। অনুমতি নিয়ে প্রবেশ করার পর আপনাকে প্রথম দেখাই যেন তাদের মনের মধ্যে বুঝে যে হ্যাঁ এই পেশার জন্য আপনি উপযুক্ত, আপনি শিক্ষক হবেন, প্রফেসর হবেন, আপনাকে প্রফেসরের মতো লাগতে হবে। প্রথম দেখাই আপনার পেশাদারিত্ব যেন তাদের মধ্যে মনে হয় হ্যাঁ এই পেশার জন্য সে উপযুক্ত।
এই ধরনের পোশাক পরতে হবে। আপনাকে অনুমতি নিয়ে প্রবেশ করবে, প্রবেশ করার পর তাদের সামনে যাওয়ার সাথে সাথে কিন্তু সামনে একটা চেয়ার রাখা থাকবে, সেই চেয়ারে বসা যাবে না। আপনি ওখানে যে দাঁড়াবেন, তারা বলবে যখন হ্যাঁ বসুন, তখন বসবেন। আপনি নিজে থেকে বসতে যাবেন না। এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু ভাইবেতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে অনুমতি নিয়ে আপনারা যখন অনুমতি দেবে হ্যাঁ আপনি বসুন, তখন আপনি বসবেন। আর বসার ক্ষেত্রে চেয়ার টেনে শব্দ করে চেয়ার টানবেন না, এমনভাবে চেয়ারটা টানবেন না শব্দ না হয়। এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, তাহলে পেশাদারিতে উঠে আসবে। ভাষা ও কথা বলার ধরন আপনি এমনভাবে প্রয়োগ করবেন, ভাষা মার্জিত ভাষা, আঞ্চলিকতা পরিহার করতে হবে। আপনার যদি নিজের আঞ্চলিক ভাষায় কথা বলেন, গ্রাম্য ভাষায় কথা বলেন, ভালো লাগবে না। ভাই বাবু, আপনি মাস্টার্স পাশ করা একজন বিসিএস ক্যাডার হবেন, আপনার মধ্যে আঞ্চলিকতা পরিহার করতে হবে। দুই একবার আসতে পারে, তাই বলে প্রতি কথায় যদি আঞ্চলিকতা আসে সেটা ভালো লাগবে না। তাহলে ভাষা ও কথা বলার ধরন হবে, ভাষা ভদ্র ভাষা ও ভঙ্গিমায় কথা বলুন। আপনাকে কথা বলায় খুব স্টাইল, সুন্দর করে কথা বলার চেষ্টা করতে হবে। মিষ্টি কথায় অনেক কিছুই পাওয়া যায়, মিষ্টি কথা সুন্দর করে যে কথা বলতে পারে তার কিন্তু জয় জয়কার সব জায়গায়। মিষ্টি কথার জয় সব জায়গায়, সবাই মিষ্টি কথা পছন্দ করে। আপনি যদি অনেক কঠিন কথাও মিষ্টি করে বলেন, সেটাও অনেকে গ্রহণ করবে, কিন্তু ভালো কথাও যদি খারাপ করে বলেন, আপনার ভালো কথা কেউ শুনবে না। সুতরাং ভদ্র ভাষা ও ভঙ্গিমায় কথা বলতে হবে। চোখের যোগাযোগ বজায় রাখুন। আগেও বলেছি, আই কন্ট্যাক্টটা অত্যন্ত জরুরি। যার সাথে কথা বলবেন তার চোখে চোখ রাখবেন, তবে রাগান্বিত না। চোখের চাহনি হবে নম্র ভদ্র, একেবারে শালীনতা বজায় রেখে। উত্তরের সঠিকতা ও ভুল উত্তর পরিহার। আপনাকে যে প্রশ্ন করা হবে সেই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আপনি ভুল এমন কোনো ভাব করবেন না যে আপনি আসলে প্রশ্ন উত্তরটা জানেন না, কিন্তু এমন ভাব করবেন না যে আমি জানতাম কিন্তু এই মুহূর্তে ভুলে গেছি, বা একটা ভুল উত্তর বলে দিলেন, তাহলে কিন্তু শেষ। আপনাকে যদি কোনো প্রশ্ন করে, আপনার যদি জানা থাকে তাহলেই উত্তর দেবেন খুব ভালোভাবে। না জানা থাকলে আপনি এক্সকিউজ মি স্যার, আমার জানা নেই, বা আমি এই উত্তর আমার জানা নেই, সুন্দর করে আপনি বলুন যে আমি এই উত্তর জানি না বা আমি পারবো না। এতে দোষের কিছু নয়। কিন্তু আপনি উত্তর জানেন না, কিন্তু আপনি ঘুরিয়ে পেয়েছে বোঝাতে চাইলেন আপনি আসলে খুব জানেন, এই মুহূর্তে বলতে পারছেন না, নিজের পাণ্ডিত্য দেখাতে গেলে আপনার ভাইবা বোর্ডে আপনার হবে না, আমি নিশ্চিত করে বলতে পারি। এইভাবে যদি উত্তর দেওয়ার চেষ্টা করেন, তাহলে উত্তর সংক্ষিপ্ত, যুক্তিপূর্ণ ও সংগঠিত রাখুন। শুরুতে সংক্ষিপ্ত সারাংশ, পরে উদাহরণ ও সংক্ষেপে উপসংহার দিন। যে উত্তর আপনার জানা আছে সেই প্রশ্নের উত্তর আপনি শুরুতে সংক্ষেপে মূল কথাটা বলুন, তারপরে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করুন, পরে সেটা একটা উপসংহার টানুন। আপনার কথার প্রেক্ষিতে যদি আপনি যে উত্তরটা দিলেন সেই উত্তরের প্রেক্ষিতে প্রশ্নকর্তা যদি আরেকটা প্রশ্ন করেন, তাহলে আপনার উত্তর শেষ করে তার উত্তরও দিয়ে দিন। এক্সপার্ট একটা প্রশ্ন করছে, সেই প্রশ্নের রেশ ধরে পাশে বসা আরেকজন প্রশ্ন করতে পারে, তাহলে এক্সপার্টের প্রশ্নের উত্তরটা শেষ করে পাশের জনের প্রশ্নের উত্তর দিবেন। তাহলেই এটাই হচ্ছে ধারাবাহিকতা রাখা। শেষে অবশ্যই আপনি যে উত্তরটা দিলেন উপসংহার টানবেন। স্মার্টলি কথা বলা ও আঞ্চলিকতা পরিহার। একটু আগে আঞ্চলিকতার কথা বললাম। মুখাভিনয়, কণ্ঠস্বরের ওঠানামা, দেহভঙ্গি নিয়ন্ত্রণে রাখুন। আপনি যখন স্মার্টলি কথা বলা, যে কোনো কথা বলবেন, আপনার মধ্যে একটা স্মার্টনেস বজায় থাকবে, স্মার্ট ভাব, আপনি জানেন চটপটে। আপনাকে কথা বলার জন্য এটা ওইটা এরকম কোনো ইনিয়ে বিনিয়ে কথা বলার চেষ্টা করবেন না। আপনি যা জানেন সেটাকে স্মার্টলি বলার চেষ্টা করবেন, শুদ্ধ উচ্চারণে, সুন্দর বাচন ভঙ্গিতে, বিকৃত মুখ না করে স্বাভাবিক মুখে চোখের দিকে চেয়ে হাসি মুখে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন। দেহভঙ্গি, আপনি উত্তর দিতে যে মাথা চুলকালো, এরকম মাথা চুলকাইতেছে, এরকম করলে কিন্তু হবে না। আপনার মাথা চুলকালেও সেই সময় চুলকাবেন না, সেটা বাদ দিবেন। এখানে চুলকাচ্ছে, এখানে চুলকাচ্ছে, এই দেহভঙ্গি বিকৃত করা যাবে না। কোনো অঙ্গই যতই চুলকাক সেখানে আপনি হাত দিবেন না, ওই সময়ের জন্য আপনি সেটা পরিহার করুন।
তাহলে দেহভঙ্গি নিয়ন্ত্রণে রাখুন, এক কথায় স্মার্টলি কথা বলুন এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলুন। পঞ্চম ধাপ, সার্বিক মানসিক প্রস্তুতি। এই যে এত সময় যত প্রস্তুতি, এই সব প্রস্তুতি, এভাবে প্রস্তুতি নেওয়ার পর আপনাকে একটা সার্বিকভাবে মানসিকভাবে যে আপনি প্রস্তুত, সেটা আপনাকে গ্রহণ করতে হবে। ভয়ের পরিবর্তে আত্মবিশ্বাস আনুন। এত সময় আমি যে কথাগুলো আলোচনা করলাম, যে কথাগুলো বললাম, সেগুলো যদি আপনি মানেন, তাহলে অটোমেটিক্যালি আপনার আত্মবিশ্বাস তৈরি হবে। তাহলে ভয়ের পরিবর্তে আত্মবিশ্বাস আনুন। ভুল হলে লজ্জা নয়। কথা বলতে যে মানুষ মাত্রেরই ভুল হয়। কোনো প্রশ্নের উত্তর দিতে যদি আপনি ভুল কথা বলেন, তার জন্য লজ্জা পাওয়ার কিছু নেই। ক্ষমা চেয়ে নেবেন যে আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, ভুল হলে লজ্জা নয়, শেখার সুযোগ হিসেবে দেখুন। ভুল থেকেই মানুষ শেখে, সুতরাং ভুল হতেই পারে, তার জন্য লজ্জা পাওয়ার কিছু নেই। সেটাকে আপনি কভার করার চেষ্টা করবেন পরবর্তী উত্তর স্মার্টলি দিয়ে। একটা প্রশ্ন হঠাৎ করে আপনি অসচেতনতার কারণে হোক বা না জানার কারণে, অজ্ঞতার কারণে হোক, একটা ভুল বলে ফেললেন, তার জন্য আপনি লজ্জায় একেবারে মাটির সাথে মিশে যাবেন, এরকম হবে না। সেটাকে আপনি হ্যান্ডেল করতে হবে। যে ভুলটা করে ফেলেছেন, ভুল হয়ে গেছে, এটা তো আর কিছু করণীয় নেই। তার জন্য আপনাকে একেবারে লজ্জায় মরে যায় বা একেবারে মাটির সাথে মিশে যাচ্ছি, আমি আর আমার জীবন শেষ, এরকম নয়। সেটাকে স্মার্টলি হ্যান্ডেল করে পরবর্তী প্রশ্নের উত্তর স্মার্টলি দিতে হবে। সেটা শেখার সুযোগ হিসেবে দেখুন। পরীক্ষকের সঙ্গে নম্রতা ও সৌজন্য বজায় রাখুন। পরীক্ষক উল্টাপাল্টা কথা বললেও আপনাকে রাগা যাবে না। ওখানে যারা প্রশ্ন করবেন, এক একজন এক একভাবে কথা বলবেন। কেউ ইংলিশে কথা বলবেন, কেউ ধমকের সুরে কথা বলতে পারে, কেউ আস্তে করে কথা বলতে পারে। কিন্তু তার জন্য আপনি জুড়ে বলুন প্রশ্ন, এরকম বলা যাবে না। জাস্ট ভদ্রভাবে বলবেন, স্যার আমি শুনতে পাইনি, প্রশ্নটা আরেকবার শুনতে চাই, এভাবে বলুন। আপনি আস্তে কথা বলতেছেন, শোনা যায় না, এরকমভাবে কোনোভাবেই নয়, কখনোই এভাবে পরীক্ষকদের সামনে কথা বলা যাবে না। তাহলে পরীক্ষকের সঙ্গে নম্রতা ও সৌজন্য বজায় রাখুন। প্রতিটি প্রশ্নকে একটি আলোচনা বা সুযোগ হিসাবে নিন, ভয় নয়। যে প্রশ্ন করবে সেটা আলোচনা। আপনি পণ্ডিত্য দেখাবেন না, আপনি এটাকে আলোচনা, আপনার উত্তরটা যেন আপনার মতো হয় যে আমার মতে এটার অন্যরকমও হতে পারে। তার মানে একটা বিষয় নিয়ে আলোচনা, একজনে এক একভাবে মতামত দেয়। তাহলে প্রশ্নটাকে আপনি আলোচনার সুযোগ হিসেবে নিতে পারেন। আপনি আপনার মতে কি বুঝেন সেটা বলে দিলেন, অন্যরকমভাবে উত্তর হতে পারে, সেটা আপনার কথা বলার ভঙ্গিতে বোঝানোর চেষ্টা করবেন। তাহলে বিশ্রাম, সঠিক নিদ্রা, শ্বাস প্রশ্বাস অনুশীলন মানসিক স্থিরতা বাড়ায়। আপনাকে ভাইবা পরীক্ষার আগে একদম 24 ঘন্টা লেখাপড়া করবেন না বা কোনো কাজ করবেন না। আপনাকে পরিমিত বিশ্রাম নিতে হবে, সঠিকভাবে ঘুম, নিদ্রা, অনিদ্রায় কাটাবেন। সারা রাত বসে লেখাপড়া করে পরের দিন পরীক্ষা দিতে যাবেন, পরীক্ষা ভালো হবে না। আপনাকে পরিমিত ঘুম, পরিমিত পরিশ্রম করতে হবে। শ্বাস প্রশ্বাসের এই যে মেডিটেশন, আপনি শ্বাস প্রশ্বাসের অনুশীলন, এটা মানসিক স্থিরতা বাড়ায়, মানসিক পাওয়ার বাড়িয়ে দেয়। আপনাকে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের যে মেডিটেশন, সেটা আপনি করতে পারেন রেগুলার। তারপর সাহস, ভয়কে জয় করে সাহসিকতার সাথে সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন। শান্তি, শ্বাস প্রশ্বাস ও সংক্ষিপ্ত মেডিটেশন স্ট্রেস কমাবে, সুতরাং মেডিটেশন করার চেষ্টা করুন। শিষ্টাচার, নম্রতা ও পেশাদারি আচরণ পরীক্ষককে প্রভাবিত করে। আপনার মধ্যে যদি নম্র স্বভাব দেখে, আপনার মধ্যে পেশাদারি মনোভাব যদি আপনি কোনো প্রশ্ন উত্তর না পেলেও যারা পরীক্ষক আছেন, আপনার প্রতি একটা সফট কর্নার তৈরি হবে। আপনাকে প্রশ্ন করার সময় আপনি কয়েকটা প্রশ্নের, সব প্রশ্নের উত্তর পারবেনই এটা কেউ আশা করে না। কিছু প্রশ্নের উত্তর নাই পারতে পারেন, কিন্তু আপনার আচার আচরণ, কথা বলার ভঙ্গি, কথা বলার ধরন, আপনার অবয়ব, মুখাবয়ব, আপনার ব্যবহার, সব কিছু যেন যারা ভাইবা বোর্ড আছে তাদেরকে প্রভাবিত করে, তাদের মধ্যে যেন একটা সফট কর্নার তৈরি হয়, সেভাবে আপনি নিজেকে গড়ে তোলার চেষ্টা করুন, তাহলেই হবে। প্রস্তুতির ষষ্ঠ ধাপ, সাধারণ জ্ঞান ও সমসাময়িক বিষয়। এত সময় আমরা বিষয়ভিত্তিক বিষয় নিয়ে কথা বললাম, এছাড়া বিষয় ছাড়াও
যেহেতু এটা বিশেষ পরীক্ষা, সুতরাং সাধারণ জ্ঞান এবং সমসাময়িক বিষয় সম্পর্কেও আপনার ধারণা রাখতে হবে। বিষয়ের বাইরে গিয়ে যারা ভাইবা বোর্ডে একজন এক্সপার্ট, বিষয়ভিত্তিক এক্সপার্ট থাকবে, তার পাশে অন্যরা তো এই বিষয় সম্পর্কে জানবে না, তারা তখন এই সাধারণ জ্ঞান এবং সমসাময়িক বিষয় নিয়ে প্রশ্ন করবে। এই জন্য বিষয়ভিত্তিক প্রস্তুতি ছাড়া ও নিম্নলিখিত বিষয়ে নিজেকে আপডেট রাখতে হবে। কি কি সেগুলো? জাতীয় ও আন্তর্জাতিক সংবাদে আপডেট থাকা, আমাদের দেশের ভিতরে কোথায় কি ঘটছে গুরুত্বপূর্ণ সংবাদ, আন্তর্জাতিক সারা বিশ্বে কোথায় গুরুত্বপূর্ণ ঘটনাবলী সম্পর্কে আপনাকে আপডেট থাকতে হবে। সে সম্পর্কে প্রশ্ন করলে যেন আপনি উত্তর দিতে পারেন। এই যে যেখানে যে ঘটনা, গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে, আপনাকে ওই যে বললাম ফ্ল্যাশ কার্ড, সেখানে লিখে রাখুন, তারপরে সেটা একটু বারবার দেখুন পরীক্ষার আগে। তাহলে জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদে আপডেট থাকা, সংবিধান, প্রশাসন, অর্থনীতি, ইতিহাস সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আপডেট থাকা। বাংলাদেশের সংবিধান নিয়ে প্রশ্ন এমন কোনো বিশেষ নেই যে করে নাই। আমি যখন ভাইবা বোর্ডে ছিলাম, আমাকেও সংবিধান নিয়ে প্রশ্ন করেছিল। সংবিধানের কত অনুচ্ছেদে নির্বাচনের কথা বলা আছে, এখন নির্বাচন নিয়ে কথা হচ্ছে। তাহলে এই সংক্রান্ত ধারণা, এইসব বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা অবশ্যই থাকবে। সংবিধান সম্পর্কে, প্রশাসনের বিষয় সম্পর্কে, অর্থনীতি, ইতিহাস ইত্যাদি সম্পর্কে আপডেট রাখবেন। প্রতিদিন সংবাদপত্র পড়তে হবে। সংবাদপত্রের কোনো বিকল্প নেই। সংবাদপত্র নিজেকে সমৃদ্ধি করে, সংবাদপত্র পড়তে হবে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্টাপাল্টা অনেক নিউজ দেয়, সেগুলোর দিকে কান দেবেন না। যেগুলো অথেন্টিক নির্ভরযোগ্য সংবাদপত্র আছে, সেই সংবাদপত্র প্রকাশিত সংবাদকে গুরুত্ব দেবেন। বাংলাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জানতেই হবে। পরীক্ষার দিন কি করবেন? এত সময় আমরা পরীক্ষার আগে প্রস্তুতি নিয়ে 6টা ধাপের কথা আমরা বলেছি। এখন পরীক্ষার দিন আপনার কি করণীয় সে সম্পর্কে একটু আলোচনা করি। পরীক্ষার দিন, পরীক্ষার সময়ের কমপক্ষে 30 মিনিট আগে উপস্থিত থাকুন। শুধু 30 মিনিট, আমি বলবো 1 ঘন্টা আগে চলে যান। আপনি 30 মিনিট আগে উপস্থিত হতেই হবে। তবে আপনাকে 1 ঘন্টা আগে ওখানে পৌঁছানোই যুক্তিসঙ্গত হবে। তাহলে 30 থেকে 1 ঘন্টা আগে, 30 মিনিট থেকে 1 ঘন্টা আগে আপনি অবশ্যই পরীক্ষার স্থানে উপস্থিত থাকতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র, ভাইবা বোর্ডে যে কাগজপত্রগুলো দেখতে চাবে, নির্দেশ অনুসারে সেই কাগজপত্রগুলো নিয়ে যাবেন। যেমন কলম অবশ্যই থাকবে। মৌখিক পরীক্ষা বলে আপনি কলম নেবেন না সেটা কিন্তু নয়। আপনাকে যদি বলে একটা ট্রান্সলেশন, এটা লিখে দেখান, বা একটা ব্যাকরণের সূত্র লিখুন, এটা সন্ধি বিচ্ছেদ করুন, আপনি কি তাদের কাছ থেকে কলম চেয়ে নিয়ে বলবেন স্যার আমি কলম আনেন, কলম দেন একটা? আপনার ভাইবা শেষ। আপনার কাছে অবশ্যই কলম থাকবে, নিজের কলম দিয়ে লিখবেন। কলম অবশ্যই সাথে রাখতে হবে। অন্যের কলম কখনোই চাবেন না যে আমি কলম নিয়ে আসি নাই, এটা কিন্তু ব্যর্থতা। তাহলে কলম, প্রবেশপত্র, অন্যান্য সার্টিফিকেট যদি নিতে বলে সেগুলো, প্রয়োজনীয় সার্টিফিকেট, আপনার সনদ যদি নিয়ে যেতে বলে, আপনার লেখা থাকে যে সনদ নিয়ে উপস্থিত হতে হবে পরীক্ষা পাশের, সেগুলো নিয়ে যেতে হবে। তাহলে ওখানে ভাইবা বোর্ডে উপস্থিত হওয়ার জন্য কি কি জিনিস অ্যালাউ করবে সেটা আগেই আপনাকে বলে দেবে, সেইগুলা একটাও যেন বাকি না থাকে। তাহলে প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই সাথে করে নিয়ে যাবেন, সাথে কলম এবং প্রবেশপত্র তো থাকবেই। মনোযোগ দিয়ে প্রশ্ন শোনার পর 2-3 সেকেন্ড ভাবুন। যখন প্রশ্নকর্তা প্রশ্ন করবে সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবেন না। আপনি 2-3 সেকেন্ড ভাবুন, 2-3 মিনিট বলি নাই কিন্তু, সেকেন্ড, একদম মুহূর্ত সময় আপনি একটু ভেবে তারপর উত্তর দেওয়া শুরু করুন। আমি প্রশ্ন করলাম সাথে সাথে উত্তর দেওয়া শুরু করলেন, সেটা ভুল হতে পারে, এরম নয়। 2-1 সেকেন্ড ভেবে উত্তর দিলে এটা দোষের নয়। 2-1 সেকেন্ড তো একেবারে কম সময়, তো 2-1 সেকেন্ড ভাবার পরে আপনি উত্তর দেওয়া শুরু করুন। হ্যাঁ, মনোযোগ দিয়ে শোনার পর 2-3 সেকেন্ড ভাবুন, তারপর উত্তর শুরু করুন। অজানা প্রশ্নে, কোনো প্রশ্ন যদি আপনি একেবারেই জানেন না, সে সম্পর্কে কোনো ধারণাই নেই, তাহলে সেই অজানা প্রশ্নে স্পষ্টভাবে বলুন, দুঃখিত স্যার, উত্তরটি আমার জানা নেই। আপনি যে বিষয়ে জানেন না
সে সম্পর্কে পাণ্ডিত্য দেখানোর কোনো মানে নেই। এটা করতে গেলেই বিপদ। বরঞ্চ কোনো প্রশ্ন না পারলে আমার জানা নেই, এটা বলতে লজ্জা পাওয়ার কিছু নেই, বরঞ্চ এটাই গৌরবের। আপনি জানেন না, বরঞ্চ না জেনে জানার ভান করাটা হচ্ছে অগৌরবের। এটা কখনোই করতে যাবেন না, করলে আপনার চাকরি হবে না। পরীক্ষা শেষে ভদ্রভাবে ধন্যবাদ বলতে ভুলবেন না। যখন পরীক্ষা শেষ হবে আপনাকে যেতে বলবে যে পরীক্ষা শেষ, যখন আপনি উঠে আসবেন আপনাকে সালাম অথবা নমস্কার জানিয়ে ধন্যবাদ বলতেই হবে। ধন্যবাদ দিয়ে তারপর বের হবেন। পরীক্ষার দিন এটা ছিল পরীক্ষার দিনে করণীয়। আর বর্জনীয় কি কি, পরীক্ষার দিন কি কি বর্জন করবেন? অতিরিক্ত আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস আপনার মধ্যে থাকবে, কিন্তু সেটা অতিরিক্ত নয়। এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড, একটা প্রবাদে আছে, এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড, সব কিছু অতিরিক্ত খারাপ। সুতরাং আপনার মধ্যে যে আত্মবিশ্বাস গড়ে উঠবে সেটা অতিরিক্ত হবে না, মাত্রা ছাড়িয়ে যাবে না, মাত্রার মধ্যে থাকবে। আত্মবিশ্বাস ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু মোটেও ভালো নয়। তাহলে অতিরিক্ত আত্মবিশ্বাস বর্জনীয়। মুখস্থ উত্তর বর্জনীয়। আপনি সাপের মন্ত্র মুখস্থ থাকলে আপনার কমন পড়ে গেছে, সাপের মন্ত্রের মতো আপনি মুখস্থ বলে দিলেন, এভাবে কিন্তু ভাইবে বলে হয় না। আমি আগেই বলেছি উত্তরটা হবে আলোচনার বিষয়ে। আলোচনা করলে যেভাবে আমরা কোনো আলোচ্য বিষয়ের কথা বলি সেভাবে আপনার উত্তর হবে। সাপের মন্ত্রের মতো মুখস্থ উত্তর দিবেন না। আপনাকে যেটা জানেন, আলোচনা কোনো বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে আপনি যেভাবে কথা বলেন সেভাবে উত্তর দিবেন, মুখস্থ নির্ভর হবে না। তাহলে মুখস্থ উত্তর বর্জনীয়, অতিরিক্ত আত্মবিশ্বাস বর্জনীয়। তর্কাতর্কি বা নেতিবাচক মনোভাব, ভাইবা বোর্ড এটা কখনোই না। পরীক্ষকদের সাথে তর্কে অবতীর্ণ হবেন না। আপনার কোনো বিষয় নিয়ে যদি দ্বিমত থাকে সেটা আপনি যুক্তির মাধ্যমে বলতে পারেন, বুঝিয়ে যেটা এরকম হতে পারে স্যার, এটা এইভাবে হলে হয়, কিন্তু আপনি তর্কে জড়াবেন, এটা আপনি স্যার ভুল বলছেন, এটা না, এটা এভাবে হবে না। আপনি বলতে পারেন স্যার আমার মনে হয় এটা বিষয়টা এরকম হবে, ভদ্রভাবে বলতে পারেন। তাহলে তর্কাতর্কি বা নেতিবাচক মনোভাব পরিহার করতে হবে, বর্জন করতে হবে। এখন ভাইবা বোর্ডে কি ধরনের প্রশ্ন হতে পারে সেটা নিয়ে একটু কথা বলি, যে কি ধরনের। প্রথম প্রশ্নের ধরন হচ্ছে নিজের সম্পর্কে প্রশ্ন। আপনার সম্পর্কে ভাইবা বোর্ডে যারা আছে আপনার নিজের সম্পর্কে জানার জন্য প্রশ্ন করতে পারে। আপনার নাম কি, বাবার নাম কি, আপনি কি জানেন, আপনার লেখাপড়া ছাড়া আর কি জানেন, এরকম প্রশ্ন করতে পারে। খেলাধুলা, তারপরে কবিতা আবৃত্তি, গান, এমনকি গান গাওয়ার কথা বলতে পারে। আমাকে গান গাওয়ার জন্য বলছিল, আমাকে এই প্রশ্নটা করেছিল, আপনি লেখাপড়া ছাড়া আর কি জানেন? আমি বলছি আমি সঙ্গীত চর্চা করি। তখন বলছে একটা গান শোনান। সেখানে কিন্তু যদি এরকম হয়, আপনি গান জানলে এমন কোনো গান গাবেন না, বন্ধু 3 দিন তোর বাড়ি গেলাম দেখা পেলাম, এই ধরনের গান গাবেন না। আপনি একে মার্জিত কোনো রবীন্দ্রসঙ্গীত বা কোনো বাউল সঙ্গীত, লালনের সঙ্গীত, এই ধরনের ভদ্র গান শুনিয়ে দিবেন। তাহলে নিজের সম্পর্কে জানা, নিজের সম্পর্কে বলতে পারা কিন্তু অনেক কঠিন। আপনাকে যদি নিজের সম্পর্কে কিছু বলতে বলা হয়, আপনি কি বলবেন এটা আগে থাকতেই ঠিক করে রাখবেন। নিজেকে আগে চিনবেন, নিজেকে চিনতে হবে, তাহলেই নিজের সম্পর্কে বলতে পারবেন, তাছাড়া বলতে পারবেন না। নিজের সম্পর্কে বলা কিন্তু অনেক কঠিন কাজ। সুতরাং নিজের সম্পর্কে প্রশ্ন করলে হতে পারে, ভাইবা বোর্ডে নিজের সম্পর্কে প্রশ্ন করে। এরপরে বিষয়ভিত্তিক প্রশ্ন। তাহলে প্রথম নিজের সম্পর্কে প্রশ্ন ধরন হতে পারে এই রকম, আর দ্বিতীয়ত হতে পারে বিষয়ভিত্তিক। যে বিষয় আপনি নিয়োগ পাবেন সেই বিষয় সম্পর্কে প্রশ্ন, এটা তো হবেই। তো সুতরাং আগেই বলেছি তার জন্য আপনাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে। তৃতীয়ত বাংলাদেশ বিষয়ক প্রশ্ন। আমরা বাংলাদেশের নাগরিক, এই জাতীয় বিষয় সম্পর্কে আপনার জ্ঞান কতটুকু আছে, যেহেতু এটা বিশেষ পরীক্ষা, সুতরাং আপনাকে নানাভাবে যাচাই করবে। আপনাকে বিষয় জ্ঞান তো যাচাই করবেই, তাছাড়া বিষয়ের বাইরে
সাধারণ জ্ঞান কতটুকু আছে, অন্যান্য বিষয়ে আপনার পারদর্শিতা কেমন, সেটা দেখার জন্য প্রশ্ন করতেই পারে। তাহলে বাংলাদেশ বিষয়ক প্রশ্নও করতে পারে। বর্তমান বিশ্ব পরিস্থিতি, বিশ্বের কোথায় কি হচ্ছে সে সম্পর্কে আপনার ধারণা কতটুকু, সে সংক্রান্ত প্রশ্ন হতে পারে। আরেকটা পঞ্চম প্রশ্নের ধরন হতে পারে হোয়াই বিসিএস। বলতে পারে অনেক চাকরি তো আছে, আপনি বিসিএস ক্যাডার হতে চান কেন, তো বিসিএস নিয়ে প্রশ্ন করতে পারে। তারপরে হোয়াইল সিভিল সার্ভিস। উদাহরণ, এই সঙ্গে একটা উদাহরণ একটা, যে আপনি কেন শিক্ষা ক্যাডারে যোগ দিতে চান। আপনি যেহেতু এটা স্পেশাল বিসিএস, শিক্ষক হওয়ার জন্য, শিক্ষা ক্যাডারের জন্য এই পরীক্ষাটা, তাহলে এই প্রশ্নটা আপনাকে করতেই পারে। আপনি কেন শিক্ষা ক্যাডারে যোগ দিতে চান, সুন্দর করে এই উত্তরটা আপনার মতো করে আপনি তৈরি করবেন। আপনি কেন শিক্ষক হতে চান, কেন শিক্ষা ক্যাডারে যোগ দিতে চান, আপনি কেন অন্য পরীক্ষায় না দিয়ে এটাকে গুরুত্ব দিচ্ছেন। আপনি ভাইবা পরীক্ষা দিতে আসছেন, মানে এই পরীক্ষাকে আপনি গুরুত্ব দিচ্ছেন, এই পেশায় আপনি আসতে চাচ্ছেন, কেন আসতে চাচ্ছেন, এই আপনার মতো করে সুন্দর করে এই প্রশ্নের উত্তরটা তৈরি করে রাখবেন। এটা বলে দেওয়ার বিষয় নয়। তাহলে প্রশ্নের কি কি ধরন হতে পারে, 5টা ধরনের কথা বললাম। অবশ্যই 5 ধরনের প্রশ্ন আপনাকে আগে থাকতেই তৈরি করতে হবে। অন্তত 5 ধরনের প্রশ্ন, 500-600 প্রশ্ন আপনি তৈরি করে ফেলবেন। নমুনা প্রশ্ন আমি শেষে দিচ্ছি, সেই ধরনের প্রশ্ন করবেন। মৌখিক পরীক্ষায় সফল হওয়ার কৌশল এবং আলোচনার উপসংহার টানবো আমরা এখন। সফল হওয়ার জন্য আপনাকে কি করতে হবে দেখেন। প্রথম ইমপ্রেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগেই বলেছি কথাও, যে আপনি দরজা খুলে যখন পারমিশন চাবেন প্রবেশ করার, আপনাকে প্রথম দেখাই যেন আপনাকে তাদের ভালো লেগে যায়। আপনার ব্যবহার, আপনার এই যে মনোবিজ্ঞানী যে বসে থাকবে, আপনাকে ঢুকার সাথে সাথে আপনাকে সে পড়ে ফেলবে। আপনি কি কেমন, সে মনোবিজ্ঞানী, সে জানে আপনার কি ধরনের, আপনার মনের মধ্যে কি আছে সব সে পড়ে ফেলবে আপনাকে ওইটুক সময়ের মধ্যে। তো প্রথম ইমপ্রেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রফেশনাল সাজ, এই যে পোশাক পরিচ্ছদের কথা, সময় নিষ্ঠা। আপনারকে ভাইবার জন্য ডাকছে, আপনাকে খুঁজেই পাওয়া গেল না, দেখা গেল আপনি বাথরুমে বসে আছেন ওই সময়। এটা যেন না হয়। আপনাকে সবসময় প্রস্তুত থাকতে হবে, সিরিয়াল মেনটেন করতে হবে। তাহলে সময় নিষ্ঠা, সহজ ও আত্মপরিচয় রাখুন। নিজের সম্পর্কে সহজভাবে নিজের সম্পর্কে বলো, নিজের পরিচয়টা বলুন। আত্মবিশ্বাসী কিন্তু অহংকারবিহীন হন। সবসময় আপনি আত্মবিশ্বাসী হবেন, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে যাবেন না। আবার আত্মবিশ্বাসী এবং অহংকারবিহীন, মানে নিরহংকারী হতে হবে। আপনার মধ্যে অহংকার থাকবে না, আমি সব পারি, প্রশ্ন করুক নাকি, এরকম না। যে আপনি সব প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করেন, সব প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবেন, এরকম মনোভাব থাকবে। আমি সব পারি, এমন কোনো প্রশ্ন নাই আমি পারি না, এটা অহংকারের কথা। এই অহংকার পরিত্যাগ করতে হবে। নিজের শক্তির জায়গা জানুন। আপনি জানেন আপনি কে, আপনি কোন জায়গায় এক্সপার্ট, কিসে এক্সপার্ট, আপনি নিজেকে জানেন, অন্যে জানে না। অন্যে তো জানবে প্রশ্নের মাধ্যমে, আপনি নিজে জানেন। তাহলে নিজের শক্তির জায়গা জানুন এবং বাস্তব উদাহরণ দিয়ে উত্তর সমর্থন করুন। স্মরণীয় স্লোগান হচ্ছে জ্ঞান প্লাস আত্মবিশ্বাস প্লাস শালীনতা ইকুয়াল টু সফলতা। এটা একটা স্লোগান। জ্ঞানের সাথে যদি আত্মবিশ্বাস যুক্ত হয় আর তার সাথে যদি শালীনতা যুক্ত হয় আপনার মধ্যে, তাহলে আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। আপনি আজ সফল না হলেও কাল সফল হবেনই। একদিন আপনার সফলতা আপনার হাতের মুঠোয় আসবেই, আপনাকে কেউ পিছনে ফেলতে পারবে না। এই 3টা বিষয় যদি আপনার মধ্যে থাকে, জ্ঞান, আত্মবিশ্বাস এবং শালীনতা, এই 3টার সমন্বয়ে সফলতা জীবনে আসবেই। তাহলে জ্ঞান, অনুশীলন ও ইতিবাচক মনোভাব মিলেই সফলতা আসে। সুতরাং বি হাম্বল, বি অনেস্ট, বি প্রিপেয়ার্ড। সাজেশন হচ্ছে বিষয়ভিত্তিক সঠিক জ্ঞান অর্জনে সচেষ্ট হন এবং প্রতিটি শিখন অর্জন নোট রিভিউ করে পরবর্তী অনুশীলনে উন্নতি করুন এবং সবসময় মনে রাখুন, কনফিডেন্স ডাজ নট কাম ফ্রম নোয়িং এভরিথিং, Confidence does not come from knowing everything.
ইট কামস ফ্রম বিং প্রিপেয়ার্ড ফর এনিথিং। সুতরাং এত সময় আমি যে আলোচনা করলাম, আশা করি আমি যে কথাগুলো বলার চেষ্টা করেছি আপনারা বুঝতে পেরেছেন। আমার কথা মেনে আপনারা যদি ভাইবা বোর্ডে উপস্থিত হন, তাহলে আপনার সাফল্য কেউ আটকে রাখতে পারবে না, আপনি সফল হবেনই। আমরা এখন ভাইবা বোর্ডের প্রস্তুতি নিয়ে কিভাবে প্রস্তুতি হবেন, কিভাবে প্রস্তুতি নেবেন, প্রস্তুত হওয়ার জন্য কী করণীয়, কী বর্জনীয়, সে সম্পর্কে কথা বলার চেষ্টা করেছি। আশা করি আমার আলোচনা আপনাদের একটু হলেও কাজে লাগবে। আপনারা যে অন্ধকারে ছিলেন, আপনাদের মনের মধ্যে যে ভয়গুলো ছিল, সেই ভয় আমার আলোচনা মনোযোগ দিয়ে শুনলে আশা করি দূর হবে এবং আপনারা সঠিকভাবে প্রস্তুতি নিয়ে ভাইবা বোর্ডে উপস্থিত হতে পারবেন। আমি এখন কিছু 30টা নমুনা প্রশ্ন দিচ্ছি, যে এই ধরনের প্রশ্নগুলো সাধারণত ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয়। আমি নিজে যতগুলো ভাইবা বোর্ডে গিয়েছি, অনেক চাকরি ভাইবা বোর্ডে আমি গিয়েছি, আমিও এই ধরনের প্রশ্ন করেছি। আমি নিজে ভাইবা যখন দিয়েছি, আমিও এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছি। এই ধরনের আপনি যত পারেন তত প্রশ্ন ব্যাংক তৈরি করুন। এখানে নমুনা প্রশ্নগুলো দেয়া হয়েছে। প্রথম প্রশ্ন, সংস্কৃত ভাষার উৎপত্তি কোথা থেকে? যেহেতু সংস্কৃত বিষয়ের ভাইবা দিবেন, এই জন্য সংস্কৃত থেকে প্রশ্ন হবে। তাহলে সংস্কৃত ভাষার উৎপত্তি কোথা থেকে? যখন প্রশ্নটা করবে, যে প্রশ্ন করবে তার দিকে তাকাবেন, আপনি তার দিকে তাকিয়ে একটু ভেবে আপনি উত্তর দিবেন। কি দিবেন? সংস্কৃত ভাষা। আপনি সরাসরি বলবেন না বৈদিক ভাষা থেকে, আপনি পূর্ণাঙ্গ বাক্য উত্তর দিবেন। যে কোনো প্রশ্নের পূর্ণ বাক্য উত্তর দিবেন। আপনি বলবেন সংস্কৃত ভাষার উৎপত্তি বৈদিক ভাষা থেকে। আপনি বলবেন না, বললো প্রশ্ন করলো সংস্কৃত ভাষার উৎপত্তি কোথা থেকে, আপনি বললেন বৈদিক ভাষা থেকে, এরকম না। আপনি রিপিট করেন, সংস্কৃত ভাষার উৎপত্তি বৈদিক ভাষা থেকে। এটি এটি একটু বিশ্লেষণ করে বলুন, এটি ইন্দো আর্য ভাষা গোষ্ঠীর প্রাচীনতম শাখা, একটু বলে দিলেন। তারপরে যদি এটার প্রেক্ষিতে আরও কোনো প্রশ্ন করে, অন্য একজন প্রশ্ন করলো ইন্দো আর্য ভাষাগোষ্ঠী কি, এটা থেকে আসতেই পারে। এই প্রশ্নের প্রেক্ষিতে আরও এটা থেকে আরও 8-10টা প্রশ্ন তৈরি করে ফেলতে পারে। ওখানে আপনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন হাসি মুখে, ভদ্রভাবে। দ্বিতীয় প্রশ্ন, নমুনা প্রশ্ন, পাণিনি কে ছিলেন? পাণিনি কে ছিলেন? যে প্রশ্ন করবে তার দিকে তাকিয়ে বলবেন পাণিনি ছিলেন সংস্কৃত ব্যাকরণের মহান ব্যাকরণবিদ, একজন ব্যাকরণবিদ। তার রচিত বা তার রচনা অষ্টাধ্যায়ী সংস্কৃত ব্যাকরণের মূল ভিত্তি। অষ্টাধ্যায়ী, পাণিনি যে গ্রন্থটি রচনা, তার রচিত গ্রন্থের নাম অষ্টাধ্যায়ী। এটাও বলতে পারেন যে পাণিনি ছিলেন সংস্কৃত ব্যাকরণের বা একজন সংস্কৃত ব্যাকরণবিদ, তার রচিত গ্রন্থের নাম অষ্টাধ্যায়ী। এভাবে উত্তর দিতে পারেন। 3 নম্বর নমুনা প্রশ্ন, বেদ কয়টি ও তাদের নাম কি? বেদ কয়টি ও তাদের নাম কি? এটা একটা কমন প্রশ্ন, সহজ প্রশ্ন। আপনি বলবেন বেদ 4টি, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। যজুর্বেদের রচনাকাল কি, সামবেদের রচনাকাল কি, বিষয় কি, এগুলো নিয়ে প্রশ্ন হতে পারে। তখন আপনি এগুলো জানার চেষ্টা করবেন। আমরা যখন প্রিলিমিনারি যে 12টি ক্লাস নিয়েছিলাম, সেখানে কিন্তু এ সংক্রান্ত আলোচনা আছে। তখন আপনারা যারা ক্লাস করেছেন, সেই ক্লাসগুলো কিন্তু ভাইভা ক্লাসেও জন্য গুরুত্বপূর্ণ হয়ে যাবে তথ্যগুলো। 4 নম্বর প্রশ্ন, বেদের ভাষা কেমন ছিল? উত্তর, বেদের ভাষা ছিল প্রাচীন ও আদি রূপের, যাকে বৈদিক সংস্কৃত বলে। তাহলে বেদের ভাষা ছিল প্রাচীন রূপের, আদি রূপের, যাকে বৈদিক সংস্কৃত বলা হয়। এই ভাষাকে বৈদিক সংস্কৃত বলা হয়। 5ম প্রশ্ন, সংস্কৃত ভাষার প্রধান যুগ বিভাগ কয়টি? সংস্কৃত ভাষার প্রধান যুগ বিভাগ হচ্ছে 2টি। শুধু এখানে সংক্ষেপে 2টি লিখে দিয়েছি আমি, কেননা আগে আমি বলে দিচ্ছি কিভাবে উত্তর দিতে হবে। তাহলে আপনি বলবেন সংস্কৃত ভাষার প্রধান যুগ বিভাগ 2টি, একটা হচ্ছে বৈদিক যুগ আর একটা হচ্ছে লৌকিক যুগ। বলে দিবেন সাথে সাথে 2টি কি কি, এটা না বললেও আপনি বলেন, সমস্যা নেই। আর যদি না এই প্রশ্নের জন্য অপেক্ষা করতে চান, তাহলে একটু অপেক্ষা করবেন। সংস্কৃত ভাষার যুগ বিভাগ 2টি,
যদি তারা প্রশ্ন করে যে কি কি, ভালো না করলেও আপনি একটু একটু দম নিয়ে বলবেন দুইটি, একটা বৈদিক যুগ আর একটা হচ্ছে লৌকিক যুগ। ষষ্ঠ প্রশ্ন, সংস্কৃতের জনক কাকে বলা হয়? পাণিনিকে সংস্কৃত ব্যাকরণের জনক বলা হয়। সংস্কৃতে মানে সংস্কৃত ব্যাকরণের জনক, এটা একটু ভুল হয়েছে, সংস্কৃত ব্যাকরণের জনক কাকে বলা হয়? তাহলে পাণিনিকে সংস্কৃত ব্যাকরণের জনক বলা হয়। সংস্কৃত সাহিত্যের শ্রেষ্ঠ কবিকে? সংস্কৃত সাহিত্যের শ্রেষ্ঠ কবি কালিদাস। অনেকেই এটা করেন, দুই একজনে হয়তো অন্যের কথা বলতে পারেন, তবে আপনি যুক্তি দিবেন যে আপনার মতে সংস্কৃত সাহিত্যের শ্রেষ্ঠ কবি কালিদাস। কেন শ্রেষ্ঠ? কালিদাসের উপমা, কালিদাসের যে সংস্কৃত যে গ্রন্থগুলো রচনা, সেগুলোর মূল্য কতটুকু, কতটা গ্রহণযোগ্যতা পেয়েছে, সেগুলো বলে আপনি এই কারণে আমি তাকে সংস্কৃত শ্রেষ্ঠ কবি হিসাবে মনে করেন, সেটা সুন্দর করে গুছিয়ে বলবেন। 8 নম্বর প্রশ্ন, কালিদাসের প্রধান কাব্য কোনগুলো? কালিদাস নিয়ে অনেক প্রশ্ন হতেই হবে। সংস্কৃত বিষয় পরীক্ষা দিতে যাবেন, কালিদাস নিয়ে প্রশ্ন হবে না এরকম খুব একটা হয় নাই। দুই একটা ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে, তবে কালিদাস সম্পর্কে প্রশ্ন করেই ভাইবা বোর্ডে। কালিদাসের প্রধান কাব্য রঘুবংশ, কুমার সম্ভব, মেঘদূত, অভিজ্ঞান শকুন্তলম, বিক্রম উর্বশীয়ম, মালবিকাগ্নিমিত্রম। এর মধ্যে নাটক কয়টি, কাব্য মহাকাব্য কোনটি বা কাব্যগ্রন্থ কোনটি, ইতিহাস বা গীতিকাব্য কোনগুলো, এগুলো সব আপনি জেনে রাখবেন। মেঘদূত কাব্যের মূল বিষয় কি? নির্বাসিত যক্ষ তার প্রিয়াকে মেঘের মাধ্যমে বার্তা পাঠায়, এটাই কাব্যের মূল বিষয়। মেঘকে দূত করে তার প্রিয়ার কাছে যে বার্তা পাঠায়, এই জন্য এই কাব্যের নাম। মেঘদূত নামকরণের সার্থকতা, মেঘদূত কাব্যের নামকরণ মেঘদূত হলো কেন, এটা নিয়েও প্রশ্ন হতে পারে। তো এগুলো সুন্দরভাবে গুছিয়ে উত্তর দিবেন। মেঘদূতের রস কি? মেঘদূতের রস হচ্ছে শৃঙ্গার রস, বিশেষত বিরহ ও মিলন বোধ, শৃঙ্গার রস প্রধান হচ্ছে এই কাব্য। কিরাত 11 নম্বর প্রশ্ন, কিরাতর্জনিয়ম কাব্যের কবি কে? কিরাতর্জনিয়ম কাব্যের কবি হচ্ছে ভারবী। কিরাতর্জনিয়ম কাব্যের বিষয় কি? অর্জুনের তপস্যা ও শিবের বরদান, আর কি শিবের বরদান। কিরাতর্জনিয়ম কাব্যের। সংস্কৃত ভাষার উৎস কোথায়? সংস্কৃত ভাষার উৎস বৈদিক যুগে, এটি প্রাচীন ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর একটি শাখা। 14তম প্রশ্ন, সংস্কৃত ভাষার ব্যাকরণ কে রচনা করেন? মহান ব্যাকরণকার পাণিনি অষ্টাধ্যায়ী নামে ব্যাকরণ গ্রন্থ রচনা করেন। একটু ঘুরিয়ে প্রশ্ন করা হয়েছে। পাণিনির অষ্টাধ্যায়ী গ্রন্থের বৈশিষ্ট্য কি? এটি 8টি অধ্যায় বিভক্ত একটি সূত্র গ্রন্থ, যেখানে ধ্বনি, শব্দ ও বাক্যের নিয়ম সংক্ষিপ্তভাবে নির্ধারিত হয়েছে, এটাই বৈশিষ্ট্য। 16 নম্বর প্রশ্ন, সংস্কৃত ভাষার প্রধান ভাগ কয়টি ও কি কি? সংস্কৃত ভাষার প্রধান ভাগ 2টি, বৈদিক সংস্কৃত ও লৌকিক সংস্কৃত। আগেও প্রশ্ন করেছি, এখন একটু ঘুরিয়ে প্রশ্ন করেছে। একটা প্রশ্ন যে নানানভাবে হয়, এটা দেখানোর জন্যই একই প্রশ্ন ঘুরিয়ে ফিরে করা হয়েছে, আর কিছুই নয়। বেদ শব্দের অর্থ কি? বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। বিদ ধাতুর অর্থই হচ্ছে জ্ঞান। বিদ ধাতু থেকে বেদ শব্দের উৎপত্তি, আপনি এগুলো ব্যাখ্যা করতে পারেন। এটি মানব জাতির প্রাচীনতম সাহিত্য। আমি যে উত্তরটা দিছি এটাই যে সঠিক তা না, আপনি আপনার মতো করে ব্যাখ্যা করবেন যে বেদ শব্দ অর্থ কি। তাহলে বেদ শব্দ বিদ ধাতুর সাথে ঘয়ং প্রত্যয় যোগে বেদ শব্দটির উৎপত্তি। বিদ ধাতুর অর্থ হচ্ছে জ্ঞান, সুতরাং বেদ শব্দের অর্থও জ্ঞান। এভাবে আপনি আপনার মতো করে অ্যান্সারগুলো দিবেন। আমি জাস্ট নমুনা হিসেবে কয়েকটা প্রশ্ন এবং উত্তর কেমন হতে পারে সেটা দেখানোর চেষ্টা করেছি, আর কিছুই নয়। কতটি বেদ আছে এবং তাদের নাম কি? 4টি বেদ আছে, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ। ঋগ্বেদের সময় কত, যজুর্বেদের সময় কত, বিষয়বস্তু কি, এগুলো নিয়ে অবশ্যই তথ্য জেনে নেবেন। উপনিষদ কি বুঝায়? উপনিষদ এখানে আছে একটা শব্দ বলতে। উপনিষদ বলতে কি বুঝায়? উপনিষদ মানে গুরু শিষ্যের সংলাপ আকারে রচিত দার্শনিক শিক্ষা। এটি বেদের শেষ, এটি বেদেরই অন্তর্গত উপনিষদ। মহাভারত কাব্যের রচয়িতা কে? মহর্ষি ব্যাসদেব হচ্ছে মহাভারতের রচয়িতা। মহাভারতের কাল, মহাভারত নিয়ে যাবতীয় তথ্য আপনি জেনে রাখবেন। মহাভারতে কতটি শ্লোক আছে?
প্রায় 1,00,000 শ্লোক আছে, যা বিশ্বের বৃহত্তম মহাকাব্য। 21 নম্বর প্রশ্ন ছিল। 22 নম্বর, রামায়ণ কাব্যের কবি কে? রামায়ণ কাব্যের কবি হচ্ছেন মহর্ষি বাল্মীকি। তাকে আদি কবি বলা হয়, কেননা আদি কাব্য রামায়ণ এবং আদি কবি হচ্ছে বাল্মীকি। বাল্মীকির প্রথম জীবনে কি নাম ছিল, এটা নিয়ে প্রশ্ন আসতে পারে। যে এক্সপার্ট বলতে পারে যে তিনি প্রথম জীবনে দস্যু ছিলেন, তার নাম ছিল দস্যুরত্নাকর। তাহলে দস্যুর থেকে তিনি কি করে এত বড় একটা মহাকাব্য রচনা করলেন, এটার কাহিনী জানতে চাওয়া হতে পারে। তো আপনাকে সেই কাহিনীটাও বলতে হবে। এটা একটা লৌকিক সংস্কার যে কথিত আছে, কিংবদন্তি, এই অনুসারে বলা যায় যে বাল্মীকি কি করে দস্যুবৃত্তি থেকে তিনি একজন মহান কবি হয়েছিলেন। তারপরে কালিদাস কে ছিলেন? সংস্কৃত সাহিত্যের শ্রেষ্ঠ কবি নাট্যকার, তাকে ভারতীয় শেক্সপিয়ার বলা হয়। কালিদাসের প্রধান রচনাগুলো কি কি? মেঘদূত, রঘুবংশ, আগেও বলা হয়েছে, একটু ঘুরিয়ে ফিরে প্রশ্ন। অলঙ্কার কি? কত প্রকার ও কি কি? ভাষাকে রম্য করে তুলে যে বিশেষ গুণ তাকে অলঙ্কার বলে। তাহলে ভাষাকে রম্য করে তুলে যে বিশেষ গুণ তাকে অলঙ্কার বলে। অলঙ্কার প্রধানত দুই প্রকার, শব্দালঙ্কার ও অর্থালঙ্কার, দুই প্রকার অলঙ্কার। ছন্দ কি? পদের মাত্রা ও গতিবিন্যাসের নিয়মকে ছন্দ বলে, এক কথায়। অন্য আরও ভালো সংস্কৃত সংজ্ঞাটাও দিয়ে দিতে পারেন, সুন্দর করে আপনার মতো করে লিখে দেবেন। আমি জাস্ট নমুনা প্রশ্ন দিয়েছি। অলঙ্কার উদাহরণ: অনুষ্টুপ, গায়ত্রী, জাগতি, ইন্দ্রবজ্রা, উপেন্দ্রবজ্রা, রথোদ্যতা। তারপরে এই যে কালিদাসের মেঘদূতের ছন্দ, যেটা বজ্র কি ছন্দের নাম, সেটা অনেক ছন্দ আছে, সেগুলো নিয়ে কথা বলবেন। সংস্কৃত ভাষার বর্তমান মন্দাক্রান্তা, কালিদাসের মেঘদূতের ছন্দ ছিল মন্দাক্রান্তা, এটা একটু মনে ছিল না, এখন চলে আসছে। 27 নম্বর প্রশ্ন, সংস্কৃত ভাষার বর্তমান প্রয়োগ কোথায় দেখা যায়? সংস্কৃত নিয়ে প্রশ্নটা বেশি হতে পারে, এই জন্য ঘুরে ফিরে সংস্কৃত বর্তমান প্রয়োগ কোথায় দেখা যায়। সংস্কৃত আয়ুর্বেদ, যোগশাস্ত্র, দর্শন, মন্ত্র, ভারতে আইন ও গবেষণা ক্ষেত্রে বর্তমানে প্রয়োগ দেখা যায়। সংস্কৃত ভাষার এখন প্রয়োগ বাংলাদেশে তো নাই বললেই চলে, তবে বাংলাদেশ ছাড়া বাংলাদেশে আয়ুর্বেদ শাস্ত্রে দেখা যায়, যোগশাস্ত্রে দেখা যায়, দর্শনে দেখা যায়, মন্ত্র, বিভিন্ন মন্ত্রের মধ্যে যে আমাদের যে ধর্মগ্রন্থ, সেখানে সংস্কৃত দেখা যায়। আর ভারতীয় আইন ও গবেষণা ক্ষেত্রে সংস্কৃত ভাষার প্রয়োগ রয়েছে। সংস্কৃত শব্দের অর্থ কী? তো সংস্কৃত শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, সংযুক্ত সমান সমান সংস্কৃত, এটা একটা নিপাত নিষিদ্ধ সন্ধি। তাহলে সংস্কৃত শব্দের যার অর্থ হচ্ছে পরিশোধিত বা পরিমার্জিত ভাষা। রস কত প্রকার ও কী কী? রস হচ্ছে 9 প্রকার। নবরস মানে 9 প্রকার রস রয়েছে। কি এটা? শৃঙ্গার রস, বীর রস, করুণ রস, রুদ্র রস, হাস্যরস, ভয়ানক রস, বিভৎস রস, অদ্ভুত রস এবং শান্ত রস। এই 9 প্রকার রস রয়েছে। সর্বশেষ প্রশ্ন, একটা নমুনা প্রশ্ন, শিক্ষক হিসেবে সংস্কৃত পড়ানোর উদ্দেশ্য কি? আপনি কেন সংস্কৃত বিষয়ের শিক্ষক হতে চান? আপনি সংস্কৃত পড়াবেন কেন? এরকম একটা প্রশ্ন হতে পারে যে আপনি সংস্কৃত বিষয়ের শিক্ষক হতে চান কেন। তাহলে ছাত্রদের মধ্যে প্রাচীন জ্ঞান চর্চা, নৈতিকতা, ভাষার সৌন্দর্য জাগিয়ে তোলাই হচ্ছে আমার উদ্দেশ্য। তাহলে সংস্কৃত একটি প্রাচীন ভাষা, এটা একটা সমৃদ্ধ ভাষা। এখানে এমন কোনো বিষয় নেই যে এখানে নেই। এখানে নীতিকথা থেকে শুরু করে দৈনন্দিন জীবনে কী করণীয়, কী বর্জনীয়, সব ধরনের উপদেশমূলক কথাবার্তা রয়েছে। এখানে কৌটিল্যের অর্থশাস্ত্র, যে অর্থশাস্ত্র বর্তমানেও ব্যবহৃত হচ্ছে। তাহলে সংস্কৃত বিষয়ের মধ্যে স্বাভাবিক জীবনযাত্রা থেকে শুরু করে রাজ্য শাসন প্রণালী, তারপর আইন, অর্থনীতি, এমন কোনো বিষয় নেই যে সংস্কৃত ভাষায় লিখিত হয়নি। তাহলে সে সম্পর্কে জানানো, সে সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং জ্ঞান ছাত্রদেরকে উৎসাহিত করা উদ্দেশ্যে আপনি সংস্কৃত শিক্ষক হতে চান, এই সংক্রান্ত বুঝে বলবেন। সংস্কৃত শেখা মানে সংস্কার শেখা। তাহলে সংস্কৃত সংস্কারস্য মূলম, সংস্কৃতই সংস্কারের মূল। এভাবে সুন্দর করে আমি 30টা নমুনা প্রশ্ন দিলাম। এই ধরনের আপনি কয়েকশো প্রশ্ন, 500-700 প্রশ্ন, 1000 প্রশ্ন আপনি তৈরি করেন, সুন্দর করে গুছিয়ে লিখে রাখেন, তারপর অনুশীলন করেন।
সাফল্য আপনার অনিবার্য, আপনাকে কেউ আটকাতে পারবে না। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা প্রিলিমিনারিতে 49তম BCS এর প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, তাদের জন্য আমার শুভকামনা রইল। আপনারা অবশ্যই ভাইবা বোর্ডে গিয়ে আমি যে পরামর্শগুলো দিলাম সেগুলো পালন করার চেষ্টা করবেন, সেই নিয়মগুলো অনুশীলন করে সেভাবে প্রস্তুতি গ্রহণ করবেন। প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাস বাড়াবেন, তবে অহংকারী হবেন না। আত্মবিশ্বাস অতিরিক্ত যেন না হয়, স্বাভাবিক আত্মবিশ্বাসী হয়ে একদম হাসি মুখে সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। কোনো প্রশ্ন না জানলে আমার জানা নেই স্যার ভদ্রভাবে বলবেন, হ্যাঁ, তাহলে এটা দোষের নয়, কিন্তু না জেনেও সেটা জানার ভান করবেন না। আশা করি আমার পরামর্শগুলো আপনাদের কাজে লাগবে। আপনারা প্রিলিমিনারি পরীক্ষার জন্য আমি যে 12টি ক্লাস নিয়েছিলাম, যারা করেছেন, যারা সেই ক্লাস করে সাফল্য পেয়েছেন, তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আর সংস্কৃত ভাইবা পরীক্ষা দিয়ে আপনারা চূড়ান্তভাবে সংস্কৃত ক্যাডারে আসুন। আমার শিক্ষা ক্যাডারে, আমি একজন শিক্ষা ক্যাডারের সদস্য, আমার ক্যাডারে আপনাদের অগ্রিম স্বাগত জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং সকলের সাফল্য লাভ করুন, এই শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।